ওরাকল বিসিএস কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমাদের 3 দিন ব্যাপী লাইভ ক্লাস ছিল। 1 তারিখে ছিল বাংলা, 2 তারিখে ছিল ম্যাথ, আজকে 4 তারিখে হচ্ছে ইংলিশ ক্লাস। আজকে ক্লাসটা নেবেন আমাদের প্রিয়, আপনাদের প্রিয়, সবার প্রিয় সাখাওয়াত হোসেন স্যার। তো আমাদের অনলাইন যে কোর্সটা আমরা শুরু করছি, আগামী 7 তারিখ থেকে আমাদের এই কোর্সের রেগুলার ক্লাস শুরু হচ্ছে। আজকে আমাদের তৃতীয় এই লাইভ ক্লাসটা মূলত আমাদের প্রথম ধাপের ফ্রি ক্লাস শেষ হিসেবে থাকছে। আর 47 বিসিএস অনলাইন যে কোর্সটা আমরা শুরু করছি, এই কোর্সের মধ্যে যে রেগুলার সার্ভিসটা আপনারা পাবেন, এখানে ডিসপ্লেতে আপনারা দেখছেন। এখানে বিপিএফসির ওয়েবসাইটে বিসিএস প্রিলিজ যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আপনারা সবাই 129টা 2 ঘন্টার ক্লাস পাবেন। এর পাশাপাশি যে এক্সামগুলো পাবেন তার মধ্যে থাকবে প্রতিদিন যে ক্লাসটা আপনাদের এখানে অনুষ্ঠিত হবে, এই ক্লাসের উপর ভিত্তি করে পরবর্তী যে ক্লাসটা থাকবে ওই ক্লাসের 30 মিনিট পূর্বে এবং ক্লাস শেষ হওয়ারও 30 মিনিট পরে একটা ক্লাস টেস্ট থাকবে। ক্লাস টেস্টটা হওয়ার পদ্ধতি হলো, আপনারা ভর্তি হওয়ার পরে সবাই একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত থাকবেন। এই ফেসবুক প্রাইভেট গ্রুপে আমরা প্রশ্নের লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে ক্লিক করে আপনারা পরীক্ষা দিবেন এবং পরীক্ষা শেষে আপনারা ভিউ স্কোরে ক্লিক করে ইনস্ট্যান্ট আপনাদের রেজাল্ট আপনারা পাবেন। এরপরে আপনারা সবাই অনলাইন বেসে যারা যুক্ত থাকবেন, সকল শিক্ষার্থীর মেরিট পজিশন অনুযায়ী রেজাল্ট পাবেন। এরপরে আমাদের যে এক্সামটা থাকবে, সাবজেক্ট টেস্ট থাকবে 21টা। বিসিএস এর যে 10টা যে সাবজেক্ট, এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা 21টা বিষয়ভিত্তিক টেস্ট নিব। আপনাদের কোর্স প্ল্যানে এটা ডিটেলস দেয়া থাকবে। এরপরের যে এক্সামটা আপনাদের থাকবে সাবজেক্ট ফাইনাল 6টা যে বেসিক সাবজেক্ট, এই 6টি বেসিক সাবজেক্টের উপর আপনাদের 6টা সাবজেক্ট ফাইনাল থাকবে। সাবজেক্ট ফাইনালের পরের আপনাদের টেস্ট থাকবে বেসিক টেস্ট একটা। বেসিক টেস্টটা হলো পূর্ববর্তী যে বিসিএস গুলো হয়েছে, অর্থাৎ 10ম বিসিএস থেকে সর্বশেষ 46 বিসিএস প্রিলির পরীক্ষার যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাদের ব্যাখ্যা সহ করতে হবে এবং 200 নম্বরের আমরা একটা বেসিক টেস্ট রাখবো। বেসিক টেস্টের পরে থাকবে আপনাদের সাম্প্রতিক টেস্ট। সমসাময়িক যে ইস্যুগুলা, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সমসাময়িক ইস্যুগুলোর উপর আপনাদের সাম্প্রতিক টেস্ট থাকবে একটা। এরপরে থাকবে আপনাদের জব সলিউশন টেস্ট 10টা। জব সলিউশন টেস্ট হলো সর্বশেষ 10 বছরে বিসিএস সহ সরকারি যত নিয়োগ পরীক্ষার প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাদের ব্যাখ্যা সহ পড়তে হবে এবং এই 10 বছরের পরীক্ষার প্রশ্নের উপর আপনারা 10টা 100 নম্বরের জব সলিউশন টেস্ট দিবেন। এই জব সলিউশন টেস্ট দিলে আপনাদের 2টা হেল্প হবে। একটা হেল্প হবে বিসিএস এবং আদার্স যে জবের যে পরীক্ষার প্রশ্ন, এই পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে এবং এই প্রশ্নগুলা থেকে বিসিএস এ আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। আর সবশেষে যখন আপনাদের বিসিএস প্রিলি পরীক্ষা শুরু হবে থাকবে, সেই পরীক্ষার 1 মাস পূর্বে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে 200 নম্বরের আমরা 10টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব। এটা হলো আমাদের অনলাইন কোর্সের সার্ভিস। এর বাইরে অফলাইনে আমরা যতগুলো লেকচার শিট দেই, অর্থাৎ 129টা লেকচারের 10টা বুকলেটের মাধ্যমে যে শিটগুলা, এই শিটগুলো আপনারা পাবেন। আপনারা যারা ঢাকার মধ্যকার শিক্ষার্থী, আপনাদের নিকটস্থ শাখা থেকে আমাদের এই শিটটা আপনারা সংগ্রহ করতে পারবেন। ঢাকার মধ্যে যে শাখাগুলো আমাদের আছে, হেড অফিস বকশীবাজার, কর্পোরেট অফিস নীলক্ষেত, এর বাইরে আছে ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, উত্তরা, মিরপুর, এই শাখাগুলো থেকে আপনারা আমাদের প্রিন্টেড লেকচার শিটগুলো সংগ্রহ করতে পারবেন। আর যারা ঢাকার বাইরের শিক্ষার্থী, আমরা ঢাকা থেকে অফিসের খরচে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় লেকচার শিট পাঠিয়ে দিব। এর জন্য কোনো এক্সট্রা চার্জ থাকবে না। আর আপনাদের এই কোর্সটা শুরু হচ্ছে, আমি প্রথমে একবার বললাম, 7 মে থেকে। ওই দিন আমাদের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস পাবেন। আর আপনাদের ক্লাস থাকবে সপ্তাহে 4 দিন। আমরা 1 মাসের একটা রোস্টার দিব।
যেখানে কোন দিন কোন শিক্ষক কোন বিষয়ের কত নম্বর ক্লাস নিবে সেই বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকবে। এই রুটিনের শেষ দিন আপনাদের আবার পরবর্তী মাসের আমরা একটা রোস্টার দিব। আর আপনাদের 47 বিসিএস এর যে প্রোগ্রামটা আমরা শুরু করছি অনলাইনে, এটা চলবে ততদিন যতদিন 47তম বিসিএস প্রিলি পরীক্ষা পিএসসি না নিবে তার 1 সপ্তাহ আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা কন্টিনিউ থাকবে। আরেকটা বিষয় শেয়ার করি, আমাদের অনলাইন কোর্সের যে ক্লাসগুলা থাকবে রেগুলার, এই ক্লাসগুলা সবই লাইভ হবে জুম অ্যাপে। কিন্তু আপনারা যারা এই লাইভ ক্লাসটা নির্ধারিত সময়ে যুক্ত থেকে করতে পারবেন না, তাদের জন্য আমাদের এই ক্লাসটা 48 ঘন্টা রেকর্ডেড ভিডিও থাকবে। আর আমাদের অনলাইন শিক্ষার্থীদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এখানে আমাদের সকল শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা আছেন, সিনিয়র ফ্যাকাল্টি সবাই যুক্ত থাকবেন। আপনাদের কোনো কনফিউশনাল যদি প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, এখানে আপনারা প্রশ্ন করবেন এবং আমাদের শিক্ষকরা তাদের মানে সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবেন আপনাদের সময় দিয়ে সবসময় আপনাদের পাশে থাকার জন্য। আর আমাদের অনলাইন কোর্সের ফি নির্ধারণ করা আছে, আপনারা সবাই জানেন, 5,300 টাকা। এই টাকার মধ্যে আপনারা পাবেন 129টা ক্লাস, আমাদের নির্ধারিত এক্সাম এবং 10টা বুকলেটে 129টা লেকচারের শিট। আর অনলাইন কোর্সে ভর্তির প্রসিডিউর হলো, আমাদের নির্ধারিত কোর্স ফি, এখানে একটা নাম্বার আছে দেখবেন 01713239812, এই নাম্বারে বিকাশে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন আর রেফারেন্সে আপনাদের নাম লিখবেন। তারপর অফিস থেকে আপনারা একটা কনফার্মেশন এসএমএস পাবেন, যেখানে আপনারা অনলাইন স্টুডেন্ট আইডি পাবেন, জুমের মিটিং আইডি পাসকোড পাবেন আর ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবেন। তারপরে আমাদের সাথে যুক্ত হবেন এবং 7 তারিখ থেকে আমরা 1 মাসের রুটিন দিব, সেই রুটিন অনুযায়ী আপনারা ক্লাস করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদের যে রেগুলার যে লাইভ ক্লাস, সাখাওয়াত স্যার ইংলিশ গ্রামার এবং লিটারেচার নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবেন। স্যারকে অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত থেকে এই ক্লাসটা কন্টিনিউ করার জন্য। স্যার। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। কেমন আছেন সবাই, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন সেইটা আমাকে জানাইতে পারেন। আর ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের কোন বিষয়টা আপনার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় সেটা একটু লিখে জানান, তাহলে ওইটা নিয়ে কথা বলবো। আপনি যদি মনে করেন যে স্পেলিংটা আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়, অথবা ভার্বের ব্যবহার, একটিভ প্যাসিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, লিটারেচার, প্রেপোজিশন, কোন পার্টটা বেশি ডিফিকাল্ট মনে হয় সেটা বলবেন। আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে একেবারে ভেরি বেসিক যে আছে সেন্টেন্সের স্ট্রাকচার, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ, ক্লোজ, বেসিক ঠিক না থাকলে আপনি কিন্তু গ্রামারের প্রশ্ন আনসার করতে পারবেন না। আর প্রশ্নগুলো কেমন হয়, আমরা কিভাবে ক্লাসে পড়িয়ে থাকবো, আপনি বাসায় বসে অনলাইনে যখন ক্লাস করবেন সেটা আপনাকে আসলে হেল্প করবে কিনা সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমাকে জানাবেন আপনি শুনতে পাচ্ছেন কিনা, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, গ্রামারের বা লিটারেচারের কোন পার্টটা আপনার কাছে বেশি কঠিন মনে হয় সেটা জানাবেন। আচ্ছা, স্পেলিং প্রবলেম একটু একটু করে কথা বলবো। সীমা বলেছেন স্পেলিং প্রবলেম, সো আপনার জন্য প্রথম সমাধান যেটা হলো, স্পেলিং এর যেটা হয়, একটা ভিডিও ক্লাস দিয়েছি, মনে রাখার কৌশল দিয়ে পড়বেন এবং এগুলো কমন পড়ে। ফর এক্সাম্পল বলেছি যে পার্লামেন্টকে আপনি পার্লিয়ামেন্ট, এটা শিখতে পারেন। ম্যালেরিয়াকে শিখতে পারেন মালারিয়া, এটা হচ্ছে একটা পদ্ধতি। হ্যাঁ, আরেকটা পদ্ধতি হচ্ছে নিয়ম শিখা, সিইআই, যেমন আই বিফোর ই আফটার সি, সি এর পরে হচ্ছে ইআই আর সি যদি না থাকে তাহলে হবে আই। এই নিয়ম থেকে আসে পরীক্ষায়। যেই লেটারটা আপনি ভুল করেন, যেমন টিউশনে টুইশন আই ভুল করেন, আলাদা করে পড়তে পারেন। রিসিট যখন লিখেন আর ই সিই আই পিটি, সো আপনি কোথায় কি ভুল করেন এভাবে অর্গানাইজড ওয়েতে রেকর্ড করা ভিডিও ক্লাসেস আছে, আপনি সেটা দেখবেন। আমার বই থেকে পড়তে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন mshakhawaat, যে আমাকে স্পেলিং এর মনে রাখার কৌশল সহকারে যে লেকচারটা আছে আমাকে পাঠিয়ে দেন, আমি আপনাকে পাঠিয়ে দেব। সো স্পেলিং যাদের প্রবলেম, আমরা ক্লাসটা শুরু করার পরে আপনি যদি মনে করেন স্পেলিংটা খুবই প্রবলেম, আপনি 200টা স্পেলিং শিখতে পারবেন 1 ঘন্টায়। প্রত্যেকটাই
একটা সিস্টেম আছে, একটা মেথড আছে, একটা অর্গানাইজড ওয়ে আছে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি সলভ ইউর প্রবলেমস, সেই ব্যাপারগুলো থাকবে। ভোকাবুলারি নিয়ে কথা বলছেন, আমরা ক্লাসের শেষের দিকে ভোকাবুলারি বলবো। যেমন ধরেন আবার একটা শব্দ এসেছিল ইউবিকুইটাস, এটা মনে রাখার কৌশল সহকারে আমি একটা ভিডিও ক্লাসে বলেছিলাম ইউবিকুইটাস মানে হচ্ছে এভরিওয়্যার। 46 বিসিএস পরীক্ষা আসে প্রশ্ন, ইউবিকুইটাস লিখতে 3 বার ইউ আসে, তার মানে কি ইউবিকুইটাসে ইউ হচ্ছে এভরিওয়্যার বা ইউনিলিভারের প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায়। এভাবে মনে রাখার কৌশল দিয়ে আপনাকে পড়তে হবে। এগুলো নিয়ে ভিডিও ক্লাসেস আছে, আমি ইমেল নাম্বার দিয়েছি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আপনি যদি মনে করেন আমি ভোকাবের অনেকগুলো ক্লাস করতে চাই, আমাদের পেজে দেওয়া আছে ওরাকল বিসিএস এর, খুঁজে না পাইলে আমাকে নক করেন, আমি পাঠিয়ে দিব। সো ক্লাসের শেষের দিকে ভোকাব নিয়েও কথা বলবো, একজন বলেছেন। লিটারেচারের কথা বলি, আপনি লিটারেচার নিয়ে বলেছেন। লিটারেচার বলেছে আমার বইয়ের 1 থেকে 58 পেজ আপনি পড়েন। এই বছরের যে জটিল প্রশ্ন আছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস 24 নম্বর পেজে আছে। আমার মিরাকল বিসিএস ইংলিশ লিটারেচারের 1 থেকে 58 পেজ পড়লে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছেন। বিগত বছরের প্রশ্ন গুরুত্বপূর্ণ 20 জন লেখক পড়াশোনা করলে কিন্তু আপনার কমন পড়ে যায়। তো আমরা দেখেছি সাহিত্য গত 5 বছর যাবত সব হুবহু কমন পড়ে, এই জন্য সাহিত্যটা অনেক সহজ। আপনি হয়তো সাহিত্যের কোনো ক্লাস করেননি, সেটা নিয়ে বলবো। সো গ্যাপে গ্যাপে জানাবেন আপনি কোন পার্টটাতে প্রবলেম। প্রথম দিকে আমি একটু অ্যানালাইসিস করে দিব কোথায় থেকে প্রশ্ন আসে আমাদের, গ্রামারের কোন পার্টগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে। আপনি দেখতে পাবেন নাউন, ডিটারমিনার, এগুলো থেকে প্রশ্ন আসে। এই বেসিক গুলো জানতে হয়। যেমন এবারের প্রশ্নের কথা যদি বলি আপনাকে আমি, লাইক আ ক্যাট একটা প্রশ্ন আসছে, লাইক আ ক্যাট। সো আপনি দেখুন আর্টিকলকে ডিটারমিনার বলতে পারেন, ক্যাট দেখা যায় সেটা হচ্ছে নাউন। সো আর্টিকল আর একটা নাউন মিলে হয়ে গেল আমার নাউন ফ্রেজ অথবা একটা ফ্রেজ। সো নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে সেটার নাম হতে পারে কি আমার প্রেপোজিশন। এই যে আপনি ডিটারমিনার নাউন শিখলেন না, আপনি কিন্তু ওই প্রেপোজিশনের প্রশ্ন কিন্তু আপনি আনসার করতে পারবেন না। সো এই ব্যাপারটা আপনি একটু খেয়াল রাখবেন। এডজেক্টিভ অ্যাডভার্ব ভেরি কমন। আপনি যদি এডজেক্টিভ অ্যাডভার্বের ফাংশন যদি আপনি না জানেন, আপনি তো ক্লজের প্রশ্নই আনসার করতে পারবেন না। ভার্ব, জেরান্ড পার্টিসিপল ছাড়া প্রশ্ন হয় না। আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আজকে কি কি নিয়ে কথা বলবো আরেকটু রিভিশন দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে চ্যাট বক্সে কেউ লিখে দেন। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই নিয়ম থেকে এই বছরের পরীক্ষায় আসা প্রশ্নের সলিউশন নিয়ে কথা বলবো। সো বাকিরা জানাইতে পারেন যারা পরে জয়েন করেছেন ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা, বা গ্রামারের কোন টপিকটা আপনার কাছে কঠিন মনে হয়। তো আমাদের নিয়মিত প্রশ্ন আসার মধ্যে আসে ফ্রেজ এন্ড ক্লজ থেকে। এই বছর দেখেন কয়টি প্রশ্ন, 3টি প্রশ্ন, 3টা প্রশ্নই কমন। সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ, নাউনের পরে বসেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লজ। সেই ক্লজ রিলেটেড প্রশ্ন আসে। টেন্স এবং ভয়েস রিলেটেড। ভয়েস মানে কি চ্যাট বক্সে একটু লিখে জানান, কোন ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। দেখি কে পারেন, কোন ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না, কে বলতে পারেন দেখি, কোন ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না, একটু লিখে জানান। কে লিখতে পারেন দেখি যে এমন একটা ভার্ব আছে যে ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হবে না। আবার দুটি প্রশ্ন এসেছে, টেন্স থেকে এসেছে। নো এর কন্টিনিউয়াস টেন্স আমরা তৈরি করি না। নরমালি আই নো হিম, আই এম নোইং হিম, এই কথাটা বলি না। সো প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়। ফাইনাইট ভার্ব, কথাটা পুরোপুরি নিতে পারলাম না। এমন একটা ভার্ব আছে যে ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হবে না, সেটা হচ্ছে বি ভার্ব। প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে বি ভার্ব লাগবে। এই বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ মানে অপশন থেকে আপনি বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম খুঁজতে হবে। আচ্ছা, জোহরা প্রশ্ন করেছেন জেরান্ড পার্টিসিপল, সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর আপনাকে আমি এক কথায় বলি, স্থির অবস্থা বা কাজ বুঝালে সেটা হচ্ছে জেরান্ড। জেরান্ডের কিছু ফাংশন আছে, সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, কম্পাউন্ড নাউন হিসাবে, আফটার সার্টেন ভার্বস, কতগুলো ভার্বের পরে। এই 6টা নিয়ম পারলে জেরান্ড শেষ। আর পার্টিসিপল মানে কি, প্রায় সময়টা চলমান বুঝাবে, মডিফায়ার হিসাবে কাজ করবে। তো আপনি যদি জেরান্ডের 6টা ফাংশন জানেন আপনার জন্য সহজ হয়ে যাবে।
নূরে আলম না, এটা হচ্ছে বি বার, আপনাকে বুঝতে হবে। পেসিভ মানে হচ্ছে বি বার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সেন্টেন্স থেকে প্রশ্ন আসবেই। আপনারা জটিল জটিল গ্রামার পড়েন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্রত্যেক বছরই ডিগ্রি প্রশ্ন আসে, পড়েন না। অনেক জটিল প্রশ্ন পড়ছেন, কিন্তু এক্সামে দেখবেন আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে নিয়মিত প্রশ্ন আসে, এগুলো ভেরি বেসিক থেকে। এই বছরে যে প্রশ্ন হয়েছে সেটা অ্যানালাইসিস করে আমি একটু একটু করে যাচ্ছি। যারা পরে জয়েন করেছেন আপনারা বলবেন গ্রামারের কোন পার্টটা আপনার জন্য খুব জটিল মনে হয়, কঠিন মনে হয়। কন্ডিশনাল সেন্টেন্স ছাড়া প্রশ্ন হয় না। আপনি 4টা কন্ডিশনাল নিয়ম জানুন: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এবছর থার্ড কন্ডিশনাল থেকে আসছে, প্রায় বছরই কন্ডিশনাল থেকে আসে। রাইট ফ্রম অফ ভার্ব রিলেটেড সেটা আপনাকে জানতে হবে, কনজাংশনের ব্যবহার জানতে হবে। প্রেপোজিশন দুইটা আসছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আর দুইটা আসছে প্রেপোজিশনের ডেফিনেশন থেকে, আপনাকে পড়তে হবে প্রেপোজিশন নিয়ে। ভোকাবুলারি অলওয়েজ কমন, ভোকাব থেকে প্রশ্ন আসবে, ইডিয়ামস, গ্রুপ ভার্বস প্রশ্ন আসবে। কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। 46 বিসিএস প্রিলিমিনারি প্রশ্নটা দেখে আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটা আর সাধারণ সাদামাটা হচ্ছে না, একটু বেসিক, একটু বুঝে শুনে আনসার করতে হবে। কোন ধরনের প্রশ্ন 47 বিসিএস পরীক্ষা আসতে পারে সেই ধরনের প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আনসার করতে পারেন কিনা দেখেন। নাম্বার 1 কোয়েশ্চেন, চ্যাট বক্সে লিখে জানান মাউস এর প্লুরাল কি? যখন কম্পিউটারের ডিভাইস বুঝাবে মাউস এর প্লুরাল কি, এটা আনসার করেন। আপনি বুঝতে পারবেন 47 বিসিএস পরীক্ষায় কোন মানের প্রশ্ন আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে, কোন বেসিক থেকে প্রশ্ন আসবে, দেখেন পারবেন কিনা। কম্পিউটারের ডিভাইস বুঝিয়েছি, মাউস এর প্লুরাল কি হবে, দেখি কে আনসার করতে পারে। সুমাইয়া লিখেছেন মাইস, সীমা লিখেছেন মাইস। হ্যাঁ, জাকারিয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু পড়াবো। সুমাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আনসার করতে পারেন কিনা। আচ্ছা, মাইস লিখেছেন দুইজন, ইসমাইল হাসান লিখেছেন মাইস। আচ্ছা, কম্পিউটারের ডিভাইস বুঝলে আর প্লুরাল হবে দুইটা, মাইস অর মাউসেস। সো একটি আনসার নিলে কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছেন প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে, মানটা কেমন হবে। আরেকটি প্রশ্ন দিচ্ছি, আই ডু নট স্লিপ ড্যাশ ডে, আমি দিনে ঘুমাই না। ভেরি ইজি, ডে এর পূর্বে কি বসাবেন, আনসার করেন। এরকম প্রশ্ন আসবে একেবারে বেসিক থেকে, আপনাকে আনসার করতে হবে। দেখি কে আনসার করতে পারেন। আমি দিনে ঘুমাই না, একটা প্রেপোজিশন বসাবেন। জাকারিয়া চেষ্টা করেছেন, অ্যাড দিয়েছেন সাকিব হাসান, সাদিক হাসান। সো দেখুন, আমি দিনে ঘুমাই না, আই ডু নট স্লিপ বাই ডে, আমি রাতে ভ্রমণ করি না, বাই নাইট। আমি যদি বলি আমি দিনে ঘুমাই না, রাতে ভ্রমণ করি না, আই ডু নট স্লিপ বাই ডে অ্যান্ড ডু নট ট্রাভেল বাই নাইট, এই মানের প্রশ্নগুলো আসবে। অন স্যাটারডে, অন সানডে, অন মানডে, যে কোনো দিন বুঝলে আমরা অন ব্যবহার করি, কিন্তু কোনো নির্দিষ্ট দিনের কথা বললাম না। স্পেসিফিক যদি বলি গুড নাইট, আই উইল সি ইউ অ্যাট নাইট, সেটা আলাদা এক্সপ্রেশন, কিন্তু আমি কখনো রাতে ভ্রমণ করি না, আই ডু নট ট্রাভেল বাই নাইট, এটা অল নাইট, যে কোনো নাইট। সো প্রশ্নগুলো এই মানের হবে, আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোয়েশ্চেন প্যাটার্নটা কি, কোন মানের প্রশ্নগুলো এখন আসবে। তো চলেন আমরা একটু একটু করে পড়াশোনা করছি, একেবারে বেসিক থেকে। অনেকে বলেছেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে প্রবলেম আছে, তো সেই জায়গা থেকে কাজ করছি। দেখেন, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি করে শিখবেন। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এর বাহিরে যা আছে সেগুলোকে আপনি ফাইনাইট বার বলতে পারেন। সো দেখুন, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এগুলো হচ্ছে আমার নন ফাইনাইট বার। পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই নন ফাইনাইট বার থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন ফাইনাইট বার ছিলেন না, আপনি কিছুই করতে পারবেন না। তো আপনি যদি মনে করেন যে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল যেগুলো আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এরা নন ফাইনাইট বার, তাহলে ফাইনাইট বার কারা? ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। আরো ব্যাখ্যা করব আমরা। প্রাথমিকভাবে বলছি, আপনাকে যদি বলি আমি আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, আপনাকে যদি বলা হয় এখানে দুটি ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব নাও, তাহলে আপনি কোনটা বলবেন? তাহলে কি দিবেন বলেন, কোনটা ফাইনাইট ভার্ব হবে? আপনাকে যদি 1 কোটি ভার্ব দিই আমি, তাহলে 2 প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হবে আমার নন ফাইনাইট, বাকি সব কি হবে? ফাইনাইট ভার্ব হবে। শাকিল আনসার করেন তাহলে, আই এম রিডিং আ বুক। তাহলে আপনি ফাইনাইট নন ফাইনাইট কি করে চিনবেন? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, এই যে ভার্ব গুলো আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এই সবগুলো ভার্ব হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সে বা ক্লোজে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে, বাকি ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট হিসেবে বিবেচনা করব। আই এম রিডিং আ বুক, একটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরপর যেটা বসছে, বাকিটা নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্বটা চাইলে মেইন ভার্বও হতে পারে, তাহলে একটা নন ফাইনাইট ভার্ব অনেক কিছু হতে পারে। এই জায়গায় এই নন ফাইনাইট ভার্ব মেইন ভার্ব। ইট ইজ ইন্টারেস্টিং, এটা জাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, নট আ মেইন ভার্ব। ইট ইজ শকিং, জাস্ট অ্যাডজেক্টিভ, পার্টিসিপল হিসেবে নিতে পারেন, নট আ মেইন ভার্ব। এটা কাজ করছে নাউনের মতো, এটা হয়ে গেল জেরান্ড, যেহেতু বাক্যের সাবজেক্ট হয়েছে। আই লাইক টিচিং, অবজেক্ট হয়েছে, নন ফাইনাইট ভার্ব, হয়ে গেল জেরান্ড। দিস ইজ মাই রিডিং রুম, কম্পাউন্ড নাউন হিসাবে হয়ে গেল জেরান্ড। পার্টিসিপল বুঝাইলে চলমান বুঝাবে। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, উন্নতি হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারেন, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো নন ফাইনাইট অনেক কিছু হিসেবে কাজ করতে পারে। দ্য মেইন ভার্ব অফ আ সেন্টেন্স, অ্যাডজেক্টিভ, জিরান্ড, কম্পাউন্ড নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, 40 থিসিস পরীক্ষা আসা, লস্ট অপরচুনিটি, পাস্ট পার্টিসিপল মিন্স হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল আর রিটায়ার্ড অফিসার পার্টিসিপল। সো দে আর নন ফাইনাইট ভার্ব। যদিও তারা ভার্ব থেকে আসছে, ভার্ব থেকে আসলেও সেন্টেন্সের মধ্যে কিন্তু তাদের ফাংশনটা একটু ডিফারেন্ট। আপনি একটু খেয়াল করে দেখেন, রিডিং নন ফাইনাইট হলেও সে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। এখানে এই ঘটনা হচ্ছে ইন্টারেস্টিং, সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে না, সে সাবজেক্ট হয়, সে একটা মোটামুটি নাউনের কাছাকাছি চলে গেল, সে হয়ে গেল যেটা। এই যে লস্ট আর রিটায়ার্ড, ভার্বের অস্তিত্ব মোটামুটি হারিয়েছে, প্রায় হয়ে গেল কি পার্টিসিপল। সো নন ফাইনাইট ভার্ব আপনি কি করে চিনবেন? একটু ভালো করে খেয়াল করে দেখেন। এক কথায় নন ফাইনাইট মানে হচ্ছে কি 2 প্লাস ভার্ব, চ্যাট বক্সে লিখেন, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে নন ফাইনাইট। এরা ছাড়া যা আছে বাকি সব হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা একটু একটু করে ব্যাখ্যা করব কেন দরকার। হোয়াট ইজ আ সেন্টেন্স দ্যাট মেক্স কমপ্লিট সেন্স? একটা সেন্স তৈরি করতে পারে, উই নিড আ ফাইনাইট ভার্ব। উইদাউট ফাইনাইট ভার্ব we cannot make a sentence, we cannot make a clause. Finite verb is called the heart of English sentence. So non finite কোনগুলো? non finite এর ফাংশন কি অনেক ধরনের ফাংশন আছে। I like teaching, আমি কি পছন্দ করি, অবজেক্ট হয়েছে gerund. Reading is an excellent habit, সাবজেক্ট হয়েছে gerund. বাংলাদেশ is a developing country, এই ডেভেলপিংটা কে করছে? কান্ট্রি, প্রেজেন্ট পার্টিসিপল। সো দেয়ার আর সো মেনি ফাংশনস অফ নন ফাইনাইট ভার্ব। আপনি নন ফাইনাইট ভার্বের ফাংশন না শিখলে তো আপনার হবে না, আপনাকে শিখতে হবে। তো শুরুতে ফাইনাইট এবং নন ফাইনাইট, এক কথায় চ্যাট বক্সে লিখুন নন ফাইনাইট কোনগুলো। 2 প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছেন কিনা দেখেন। নন ফাইনাইট মানে হচ্ছে 2 প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু চ্যাট বক্সে লিখেন।
কোনগুলো নন ফাইনাইট বার পারবেন কিনা দেখেন। ঠিক আছে, শানু লিখেছেন টু প্লাস বার প্লাস আইনজি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভেরি গুড। হোয়াট অ্যাবাউট আদার্স, বাকিগুলো একটু লিখেন। আপনি যদি নন ফাইনাইট চিনতে পারেন বাকিগুলো সহজ হবে। মোহাম্মদ ইসমাইল হোসেন লিখেছেন, জাকারিয়া লিখেছেন বুঝতে পেরেছি, ভেরি গুড। আপনি যদি নন ফাইনাইট না চিনেন আপনি তো বিপদে পড়ে যাবেন, ফেস ক্লোজ কিছু শিখতে পারবেন না। এবার একটু বইয়ের নিয়ম অনুসারে পড়াচ্ছি। সাবজেক্টের পরপর যেটা বসে প্রিডিকেটে শুরু হয় যে ভার্ব দিয়ে, এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। বেস ফর্ম হতে পারে, বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আছে। যেমন বি, এটা হচ্ছে বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি এম, ইজ, আর। ডু হচ্ছে বেস ফর্ম, কিন্তু প্রেজেন্ট ফর্ম হিসাবে ডু, ডাজ দুটোই ব্যবহার করতে পারি। আবার হ্যাভটা হচ্ছে আমার বেস ফর্ম, যেটার সাথে আমরা আইএনজি যোগ করি, কিন্তু প্রেজেন্ট ফর্মে আমরা হ্যাভ, হ্যাজ দুটাকে কিন্তু ইউজ করি। সো সামান্য একটু পার্থক্য আছে। পাস্ট ফর্ম তো আমরা জানি যে ওয়াজ, ওয়্যার, ডিড। আমাদের এত টেনশন করা লাগে না। এখন একাধিক ভার্ব মিলে যদি ফাইনাইট ভার্ব হয় তখন আমরা ফাইনাইট ভার্ব ফ্রেজ বলি, সেগুলোর ভিন্ন কথা। আপনি যদি এক কথায় নন ফাইনাইট চিনতে পারেন, টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন ফাইনাইট, আপনার জন্য ফাইনাইট তো সহজ। আর ফাইনাইট ভার্ব থাকলেই তাকে আমরা ক্লজ বলি। একটি ফাইনাইট ভার্ব আছে সিম্পল সেন্টেন্স, সো সহজ হবে। ওকে, আমরা একটু একটু করে যদি মুভ করি। সো ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝি যেই ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয় তাকে আমরা কি ভার্ব বলি? ফাইনাইট ভার্ব বলি। যেমন ধরেন হি ডাজ, সে করে। এখন যদি বলি যে আই ডু, দে ডু, বা পাস্ট নিলে ডিড, এই যে ভার্বটা সাবজেক্টের পরপর বসে সে চেঞ্জ হলো, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে তার রূপের পরিবর্তন করে, সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। সো এই বেসিকটা আমরা বলেছি ফাইনাইট ভার্ব কি, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমরা এই ব্যাখ্যাটুকু করেছি। নন ফাইনাইট কি? যেটা নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত হবে না, তার রূপের পরিবর্তন করবে না। যেমন আমরা যদি বলি ডুইং, টু ডু, ডান, এগুলো সকল টেন্সে সকল সাবজেক্টের সাথে আমরা ব্যবহার করতে পারবো। তো এই ব্যাপারটা আপনাদেরকে জানতে হবে। এবার এই কথাটা বলেছিলাম টু প্লাস বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আপনি বুঝতে পারেন, এরা হচ্ছে নন ফাইনাইট, বাকি সব হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এটুকু আমরা ব্যাখ্যা করেছি আপনাদেরকে। ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি সিম্পল সেন্টেন্সে বা ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবে, যেটাকে আমরা বলি হার্ট অফ ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্সের হার্ট বলি। একাধিক ভার্ব আসলে নাম্বার, পার্সন, টেন্স অনুসারে বিভিন্ন ওয়েতে আমরা এটাকে চেঞ্জ করি। সো এখন দেখেন হি হ্যাজ বিন রিডিং দিস বুক টু লার্ন ইংলিশ, তো সাবজেক্টের পরপর যেটা বসেছে ফাইনাইট। আপনি চাইলে এই পুরোটা মিলে ফাইনাইট ভার্ব ফ্রেজ তৈরি করতে পারেন, কিন্তু এটাকে যদি আমি ধরি উইথ, এখানে যদি বলি আমি আইএনজি, এটাকে যদি আমি টু দেই, চাইলে আমি নন ফাইনাইট হিসেবে প্রুভ করতে পারি। এটা আনসার করেন। বেসিক ক্লাসে আমরা পড়াবো আর্টিকেলের পর যদি তিনটি শব্দ থাকে সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তার নাম দিতে পারবো আমরা অ্যাডভার্ব। এটা একটা নাম, সে হচ্ছে যে সাবজেক্ট। একটি সেন্টেন্স হওয়ার জন্য আমাদের ভার্ব লাগবে, আর একটি সেন্টেন্সে যে ভার্ব লাগবে তার নাম কি বলেন? কি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না? এখন কি আজকে থেকে বলবেন ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, নাকি ফাইনাইট ভার্ব ছাড়া? তাহলে চ্যাট বক্সে লিখে জানান কোন ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। একটু লিখে জানান কোন ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা ভার্ব লাগবে, সেই ভার্বের নাম কি? ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সেটা কি? এমন একটা ভার্ব যেটা ছাড়া সেন্টেন্স হবে না। অথবা ব্যালেন্স টোফেল থেকে নেওয়া এই প্রশ্নটা আনসার করতে পারেন। সীমা লিখেছেন ফাইনাইট ভার্ব, ভেরি গুড। তাহলে আবার আনসার করেন, আপনি কি হবে? রক্সি লিখেছেন ফাইনাইট ভার্ব, তাহলে আনসার করেন, সেটা আপনাকে আনসার করতে হবে। ফাইনাইট ভার্ব, শানু লিখেছেন ফাইনাইট ভার্ব, তাহলে এর মধ্যে এটা হচ্ছে প্রেপোজিশন, বাদ যাবে। আইএনজি আছে, বাদ যাবে। বিইং আছে, বাদ যাবে। তাহলে সাবজেক্টের পর আমরা একটা ফাইনাইট ভার্ব বসিয়েছি। ভেরি বেসিক, একেবারে বেসিক থেকে প্রশ্ন।
আবার আসুন আমরা এখানে একটু প্রুফ করব। দেখেন, হি এর সাথে হ্যাজ, আই এর সাথে হ্যাভ, আই এর সাথে হ্যাড। তাহলে আপনি দেখতে পাচ্ছেন বিনের কোনো পরিবর্তন নেই, রিডিং এর কোনো পরিবর্তন নেই, টু লার্ন এর কোনো পরিবর্তন নেই। তার মানে নাম্বার, পার্সন, টেন্স অনুসারে যে যা রূপের পরিবর্তন হয়, যেটা সাবজেক্টের পর পরই বসে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আপনি এক কথায় আমি যেভাবে বলেছিলাম সেটা প্রথমে শিখবেন, যে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এগুলো ছাড়া যা আছে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো ছাড়া যা আছে সেগুলোকে আপনি ফাইনাইট ভার্ব হিসেবে বিবেচনা করে পড়বেন। তারপরে ফাইনাইট ভার্ব ফ্রেজ, ফাইনাইট ক্লোজ, নন ফাইনাইট ক্লোজ, সেই ব্যাপারগুলো পড়বেন। ওকে, গুড। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ অংশে আমরা যাচ্ছি। আপনি ইন্টারন্যাশনাল বইয়ে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো বলা আছে যে ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড এরা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। এগুলো বলা আছে। ফাইনাইট ভার্ব বলতে বোঝানো হয় যেটা নাম্বার পার্সন দ্বারা কন্ট্রোলড হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারেন্ট ইংলিশ গ্রামারে বলেছে এরকম, a finite verb is a one that has tense. Further, it has to agree with its subjects in person and number. So এইভাবে ইন্টারন্যাশনালি বইয়ে বলা আছে। যেমন তারা এক্সাম্পল দিয়েছে এইভাবে, he likes to swim, they like to swim, he likes swimming, they like swimming. So like এর শুধু রূপের পরিবর্তন হতে পারে, লাইক লাইকস হতে পারে, লাইকড হতে পারে, কিন্তু টু সুইম অথবা সুইমিং নাম্বার পার্সনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি ডেফিনিশন শিখতে চান ইন্টারন্যাশনালি, আপনি এইভাবে পড়তে পারবেন। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজ, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইটুকু ব্যাখ্যা করা, যেন আপনি এই বিষয়টা দিয়ে অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারেন। এই বছরের পরীক্ষায় আসা আপনি অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবেন। তো চলেন একটু দেখি। ফ্রেজ এক কথায় হচ্ছে নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। যেখানে ফাইনাইট ভার্ব নেই সেটাই হচ্ছে কি আমার ফ্রেজ। তাহলে চলেন একটু যদি ব্যাখ্যা করি কেন শিখতে হবে। দেখেন, আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, সেখানে দেখেন আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সেটা হচ্ছে নাউন। তাহলে আর্টিকেল আর নাউন মিলে গ্রুপ অফ ওয়ার্ড হয়ে গেল, সেটা হয়ে গেল ফ্রেজ, কারণ এর মধ্যে কোনো কি নাই, আমার ফাইনাইট ভার্ব নেই। আবার চলেন আমি যদি বলি এরকম, দিস ইজ মাই রিডিং রুম, দিস ইজ মাই রিডিং রুম। তাহলে আপনি একটু খেয়াল করেন, পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, রিডিং আছে নন ফাইনাইট ভার্ব, রুম আছে, তাহলে এটা একটা ফ্রেজ হতে পারে, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। সো আপনারা একটা দুটো এক্সাম্পল দেন, আমি দেখে বলবো এটা ফ্রেজ হয়েছে কিনা। ফ্রেজ মানে কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। সো আপনারা দেখেন পারবেন কিনা, একটা এক্সাম্পল লেখার চেষ্টা করেন। সীমা আছেন, মাহবুব আছেন, শাহিনুর আছেন, একটা এক্সাম্পল লিখেন যেটা ফ্রেজ, পারবেন কিনা দেখেন। একটা এক্সাম্পল লিখেন যেটা ফ্রেজ। তারপরে আমরা ক্লজ নিয়ে কথা বলবো। সো ফ্রেজ মানেটা হচ্ছে যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। একটা এক্সাম্পল লিখলে বুঝতে পারবো যে সেটা ফ্রেজ হয় কিনা। দেখেন পারেন কিনা। সৌরভ লিখতে পারেন, চেষ্টা করতে পারেন। ক্লজ মানে হচ্ছে কি, ফাইনাইট ভার্ব থাকবে সাধারণত। এখন আপনি যদি বলেন নন ফাইনাইট ক্লজ শিখবো, মানে ক্লজ হবে কিন্তু রিডিউসড করবো, ফাইনাইট ভার্ব রাখবো না, সেগুলো পরের পড়া। অ্যাপারেন্টলি জেনারেলি ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেটা ক্লজ, ফাইনাইট ভার্ব যেখানে থাকবে না, গ্রুপ অফ ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্রেজ। কিন্তু অনেক সময় ফাইনাইট ভার্ব এবং ক্লোজ মার্কারকে আমি বাদ দিয়ে এটাকে রিডিউস ক্লজে নিয়ে গেলাম অথবা নন ফাইনাইট ক্লজে নিয়ে গেলাম, সেগুলোর ব্যাখ্যা আছে। ইভেন আ সেন্টেন্স ক্যান বি আ ক্লজ। একটা সেন্টেন্সকে ওয়ান ক্লোজ সেন্টেন্স বলতে পারেন। আপনি যদি বলেন এরকম, she looks beautiful, she looks beautiful। সো আপনি আর আমি জানি she looks beautiful একটা ফাইনাইট ভার্ব আছে, সো হিসাবে একটা ক্লজ বলতে পারেন। কিন্তু ক্লজ হইলে তো আরেকটা অংশ দরকার, দুটি অংশ দরকার।
সেই দুটি অংশ যদি না থাকে এটাকে চাইলে আপনি ওয়ান ক্লজ সেন্টেন্স বলতে পারেন। ওয়ান ক্লজ সেন্টেন্স, এই ধরনের গ্রামারেরও কিন্তু নিয়ম রয়েছে, আপনি চাইলে তাকে ওয়ান ক্লজ সেন্টেন্স বলতে পারেন। আচ্ছা, মাই গার্ডেন, গার্ডেনিং, মাই গার্ডেন বললেই হবে কিন্তু, হ্যাঁ। মাই ফেভারিট ফুড, শুধু মাই ফেভারিট ফুড বললে হবে, পুরোটা লিখতে হবে না। ওকে, সো ক্লজ মানে কি, যে অংশে আমার ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা ক্লজ বলবো। একটা স্টুডেন্ট যখন ক্লাসে আসে তিনি ফাইনাইট ভার্ব চিনে না, ওনাকে যদি আমরা সেই দিনে ফ্রেজ ক্লজ পড়াই উনি তো ঠিকভাবে বুঝতে পারবে না। আর ইংলিশ শেখার শুরুটাই করতে হয় আপনাকে ফ্রেজ এবং ক্লজ দিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কোথায় থেকে শুরুটা করব, আপনাকে শুরুটা করতে হবে ফ্রেজ এবং ক্লজ দিয়ে, ফাইনাইট নন ফাইনাইট আমি যেখান থেকে শুরু করেছি। তো আপনারা যদি বইয়ের ভাষায় পড়তে চান এভাবে পড়তে পারেন, একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা ক্লোজ বলি, আর দুটি ক্লজে একটি ক্লোজ মার্কার থাকবে। এখন কি লাভ হবে আপনি যদি ক্লোজ মার্কার শিখতে পারেন? সো একটু প্র্যাকটিস করাচ্ছি। ইন দ্য ইস্ট, আন্ডারলাইন অংশটা এটা কি ফ্রেজ না ক্লোজ, আপনারা একটু লিখে জানান। আন্ডারলাইন অংশটা কি ফ্রেজ নাকি ক্লোজ? আন্ডারলাইন অংশটা ফ্রেজ নাকি ক্লজ আমাকে একটু লিখে জানান। আচ্ছা, ফ্রেজ লিখেছেন, সিফাত লিখেছেন, রক্সি লিখেছেন ফ্রেজ, ভেরি গুড। লিখেছেন ফ্রেজ, তাহলে আপনি একটু দেখেন কেন ফ্রেজ, কারণ এই অংশে কোনো ফাইনাইট ভার্ব নেই। আমরা পেয়েছি প্রেপোজিশন, আমরা পেয়েছি আর্টিকেল বা ডিটারমিনার, আমরা পেয়েছি একটা নাউন। সো এই অংশে আমার কোনো ভার্বই নেই, সো এটা একটা ফ্রেজ। হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, অন আ ওয়াল, এটা আনসার করেন ফ্রেজ না ক্লোজ? শাইনুর আপনার সেটা হয়নি, কারণ ক্লোজ হতে হলে ফাইনাইট ভার্ব লাগবে। অন আ ওয়াল এটা আনসার করেন ফ্রেজ নাকি ক্লোজ? ফ্রেজ লিখেছেন, ইসমাইল হাসান লিখেছেন ফ্রেজ। ওকে, অন আ ওয়াল ব্যাখ্যাটা দেখেন, অন হচ্ছে প্রেপোজিশন, এ হচ্ছে আমার আর্টিকেল, ওয়াল হচ্ছে নাউন। সো এই গ্রুপে কোনো আমার ফাইনাইট ভার্ব নেই। একটা গ্রুপ যেখানে আমার ফাইনাইট ভার্ব থাকবে না বা ভার্বই থাকবে না সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। দেয়ার কেম আ জায়ান্ট টু মাই ডোর, সো আমরা এগুলো পড়িয়ে থাকি যে নাউনের পরে যদি হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই বছরও কিন্তু আসছে। এখন আপনি ফ্রেজ ক্লোজে চিনেন না, আপনি কিসের অ্যাডজেক্টিভ ফ্রেজ কিসের নাউন ফ্রেজ শিখবেন? এই বেসিকটা তো পড়তে হবে। আজকে যে অংশটা আমি পড়াচ্ছি এই জায়গা থেকে আপনি শুরু করবেন, আপনি কয়েকবার দেখেন যে হোয়াট ইজ এ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ এ নন ফাইনাইট ভার্ব, হোয়াট আর দে, এটা আপনি শিখেন। শেখার পরে ফ্রেজ কি, ক্লজ কি, তারপরে ক্লজ মার্কার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এন্ড দেন পড়ালেখা শুরু হবে। আর শুরুতে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলেছি, সেটা আপনাকে বুঝতে হবে। সো টু মাই ডোর কি হবে, সেটা হয়ে যাবে ফ্রেজ। এবার এটা আপনারা আনসার করেন অফ গ্রেট বিউটি, এটা আনসার করেন। নাম্বার দিয়ে লিখতে পারেন। রাতের তারা, আমি এখন ঢাকায় আছি, সো সেটা হবে কি আমার ফ্রেজ হবে। কেন? অফ গ্রেট বিউটি, অফ হচ্ছে প্রেপোজিশন, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটি হচ্ছে কি নাউন। ইট ওয়াজ আ সানসেট অফ গ্রেট বিউটি, প্রেপোজিশনের পরে দুটি শব্দ, নাউন এন্ড অ্যাডজেক্টিভ। সো একগুচ্ছ শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না সেটাই হচ্ছে কি ফ্রেজ। আবার আপনি বলুন, আপনি ফাইনাইট ভার্ব ছাড়া তো ঠিকঠাক ভাবে ফ্রেজটা শিখতে পারবেন না, কোথায় থেকে শেখাটা শুরু করবেন সেটা জানতে হবে। আপনি এক্সপার্ট কারোর সাথে কথা বলতে হবে যে আই ওয়ান্ট টু লার্ন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার, হোয়ার টু স্টার্ট, সেটা আপনাকে জানতে হবে। তো চলেন আবার একটা এক্সাম্পল দিচ্ছি, শো মি হাউ টু ডু ইট, এটা আনসার করেন দেখি। নাম্বার দিয়ে আনসার করবেন 6 নাম্বার দিয়ে। হ্যাঁ সীমা আপনার এটা হয়েছে, ইসমাইল হাসান আপনার আনসারটা হয়েছে, এটা আনসার করুন। শো মি হাউ টু ডু ইট। ছয় নম্বর দিয়ে আনসার করেন।
ভেরি গুড। সো কেন? কারণ এখানে হাউ যে আছে, হাউ এর পরে কিন্তু আমার ফাইনাইট ভার্ব নেই। টু ডু হচ্ছে আমার কি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাহিম রাতুল হয়নি, কারণ ক্লজ হতে হলে আমার ফাইনাইট ভার্ব লাগবে। আপনার আনসারটা হয়নি, আপনি শুরুর অংশটা দেখবেন একটু। সীমা হয়েছে, শাহিনুর আক্তার আপনার হয়েছে, ওকে, মোহাম্মদ ইসমাইল হাসান হয়েছে। আবার এই প্রশ্নটা আনসার করুন, পিপল হু পে দেয়ার ডেটস আর ট্রাস্টেড। এই অংশটা আনসার করুন। আপনি যদি একটু খেয়াল করেন, পিপল হু পে, পে কিন্তু একটা ফাইনাইট ভার্ব। কেন? পে থেকে আপনি পাস্ট ফর্ম নিতে পারেন, পেড, পেড। সো ফাইনাইট ভার্ব থাকলে তার নাম কি হবে আমার? ক্লজ। যখনই ফাইনাইট ভার্ব আসবে তখনই তার নাম আসবে আমার ক্লজ। and we cannot start while it is raining, so while আছে it is হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো ক্লজ। সো ক্লজ মানে কি? ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে আমরা ক্লজ বলি। আবার আমাকে বলতে হবে দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক, এটা একটা ক্লজ, আমি বলে দিলাম। বলতে হবে কোন ভার্বের কারণে এটা ক্লজ হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো এইটুকু আপনি বুঝেছেন কিনা। আমাকে একটু বলেন, দ্যাট ইউ হ্যাভ মেড আ মিস্টেক কোন ভার্বের কারণে ক্লজ হয়েছে? কোন ভার্বের কারণে ক্লজ হয়েছে, কোনটা সেটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, জাকারিয়া ঠিক আছে, যেহেতু আমার ফাইনাইট ভার্ব আছে তাহলে সেটা হবে কি আমার ক্লজ। তাহলে আবার আমাকে বলেন, যারা শুরু থেকে জয়েন করেছেন, ফ্রেজ, ক্লজ, ফাইনাইট, নন ফাইনাইট, এই চারটা টার্ম ক্লিয়ার কিনা? তাহলে আমি এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা আপনাকে একটু হেল্প করতে পারবো। আমরা বিস্তারিত তো ক্লাসে পড়াবো, তো একটু আইডিয়া দিয়ে নিব, আর প্রশ্ন দিয়ে একটা সলভ করাবো, দেখেন পারবেন কিনা। পারলে লিখেন হচ্ছে ডান, যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ এবং ক্লজ, ক্লজ পারবেন কিনা দেখেন, পারলে ডান লিখেন। কারা কারা পারবেন দেখি। ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ এবং ক্লজ। আচ্ছা, পারবেন। আল জাকারিয়া বলেছেন, শাহিনুর আক্তার বলেছেন, ফাহিম রাতুল বলেছেন, ভেরি গুড। সো এখন আপনি দেখেন, আপনি যদি এইটুকু পড়তে পারেন, কয়েকবার পড়েন এবং লিখেন, ফরেন নর বাট অর ইয়েট সো এলস, ফরেন নর বাট অর ইয়েট সো এলস। এদের দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে, এদের দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে, ক্লজ যুক্ত থাকে, দুটি ক্লজ যুক্ত থাকে, দুটি ক্লজ যদি যুক্ত থাকে, প্রত্যেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আর সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা দেখেছি স্টুডেন্ট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে আসে, কিন্তু সে ক্লজ শিখবে না। আর ক্লজ শিখতে হলে ফাইনাইট, নন ফাইনাইট শিখতে হবে। আর শুরুটা তো করতে হবে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ, ক্লজ, তারপরে আসবেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি অনেকে দেখেছি শুরুতে পড়ায় হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তুমি ফ্রেজ, ক্লজ ছাড়া সেটা কিভাবে পড়াবা? আগে তো আপনাকে সেটা করতে হবে। তাহলে একটু দেখেন এটা মুখস্থ করতে পারেন কিনা। মুখস্থ হলে ডান লিখেন। ঠিক আছে, এখন দেখুন, দেখুন ডু অর ডাই,
একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ। একটা ক্লজ মার্কার হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। রিড এন্ড পাস দ্য এক্সাম, দুইটা ক্লজ, একটা ক্লজ মার্কার, কোঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে কোন সেন্টেন্স হবে? কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি আপনাকে বলি উইদাউট ডুইং ইউ উইল ডাই, এখানে একটি ফাইনাইট ভার্ব ডাই, এটা নন ফাইনাইট ভার্ব, হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। সো সেন্টেন্সের সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সাথে আমার ফাইনাইট, নন ফাইনাইটের একটা সম্পর্ক আছে। আপনি যদি ক্লজের সাথে ক্লজ মার্কারের সম্পর্ক করতে পারেন, আপনি অটোমেটিক্যালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনি বুঝতে পারবেন। আমরা তো ক্লাসে বিস্তারিত পড়িয়ে থাকি সেটা। ঠিক সেম ভাবে এটা ফ্যান বয়েজ দিয়ে পড়া যায়, সবাই জানেন। ফর এন্ড নর, বাট, অর, ইয়েট, সো, এলস এর সাথে এলসটা দিয়ে পড়বেন। এটা এই গ্রুপে না আসলেও এটা বেশি আসে পরীক্ষায়, বিসিএস ও আসছে এটা, সো সেটা আপনারা জানেন। পড়ার কৌশল কি? ফর এন্ড নর, বাট, অর, ইয়েট, সো, এলস, ফর এন্ড নর, বাট, অর, ইয়েট, সো, এলস, এদের দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রত্যেকটা কোঅর্ডিনেট ক্লজ আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। আবার আপনি নিজেই দেখেন কমপ্লেক্স সেন্টেন্স, আপনি কয়েকবার যদি পড়েন, if that dole do since as because no sooner so that until once before after lest, যেমন এটা বেশি আসে। সো আপনি তো আপনার মতো করে পড়েন, আপনাকে পড়তে হবে। এই ক্লজ মার্কার যদি থাকে, দুইটা ক্লজ যদি থাকে, কমপ্লেক্স সেন্টেন্স। সো একটু খেয়াল করে দেখেন আমরা শুরু করেছি কোথায় থেকে? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফ্রেজ, ক্লজ, ক্লজ মার্কার্স, একটি ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স, কোঅর্ডিনেট ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, কমপ্লেক্স সেন্টেন্স। ক্লাসে বিস্তারিত আমরা ব্যাখ্যা করব। এখন আমি যেই কাজটা করব, সাবঅর্ডিনেট ক্লজের ডেফিনিশন বিভিন্ন ভাবে আছে, আমরা পড়িয়ে থাকি। আমি শুধু আপনাকে এইটুকু বলবো, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে যেই অংশটা শুরু হয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাতেরটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। ক্লজ কিভাবে? ফাইনাইট ভার্ব আছে, ক্লজ কিভাবে? ফাইনাইট ভার্ব আছে, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আপনাকে সেই ফাইনাইট ভার্ব থেকে কিন্তু আসতে হবে। ইফ ই কামস, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, দুটি ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? দুটি ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, দ্যাটস ইট। এবার দেখেন কোঅর্ডিনেট ক্লজ, আমরা ইতিপূর্বেই বলেছি ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ফাইনাইট ভার্ব আছে, ক্লজ, ফাইনাইট ভার্ব আছে, ক্লজ, মাঝখানে বাট, ফ্যান বয়েস এর মধ্যে আছে, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কিছুটা বুঝবেন কিনা দেখেন, ডু এন্ড ডাই, করো এবং মরো, দুটো ফাইনাইট ভার্ব আছে, ফ্যান বয়েস আছে, তাহলে হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমাকে বলেন বেসিকটা বুঝতে পেরেছেন কিনা? ক্লাসে তো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে অনেক পড়াবো। সাদামাটা ভাবে বললাম, ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ, ক্লজ দিয়ে শুরু করতে হয়, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আসতে হয়। একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স। এটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরে লিখেন ডান, যদি এটুকু বুঝতে পারেন যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আপনাদেরকে দেখাবো এই যে বেসিক আলোচনা করেছি, একেবারে তুচ্ছ, সামান্য, অতি সামান্য বাচ্চাদের পড়া পড়িয়েছি, এইগুলো থেকে বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করা যায় কিনা, অ্যানালাইসিস করা যায় কিনা সেটা দেখাবো। দেখেন, হি লাইক সাবজেক্টের পরে বসেছে ফাইনাইট ভার্ব। এখানে আমার প্রশ্নে জানতে চেয়েছে কোথায় প্রেপোজিশন, আমরা তো জানি সাবজেক্টের পরে বসেছে ফাইনাইট ভার্ব। আবার দেখুন, লাভস একটা ফাইনাইট ভার্ব, ডাজ একটা ফাইনাইট ভার্ব, দুটি ক্লজ আছে, দুটি ক্লজকে যুক্ত করলে সে হয়ে গেল আমার কনজাংশন। ক্যাট নাউন, আ ক্যাট আছে, নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের পূর্বে বসলে তার নাম হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন। লাইক মাইন্ডেড পিপল আর, ফাইনাইট ভার্ব আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, এটা ফ্রেজ হিসাবে বসে, লাইক অনেকটা এটার মডিফায়ার হিসাবে বসেছে এডজেক্টিভ। তো আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন সি নাম্বার আনসার করা যায় কিনা, এ বি ব্যাখ্যা করা যায় কিনা, আজকে যেই বেসিক ব্যাপারটা পড়িয়েছি সেটা দিয়ে দেখেন 46 বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন ব্যাখ্যা করা যায় কিনা। সো আপনারা যখন পড়েন এই বেসিক না পড়ে পড়েন, ইজন্ট ইট নাইস? এটা বলেন, এটা কি একটা চমৎকার ব্যাপার না যে আপনি সাদামাটা বেসিক দিয়ে কিন্তু 46 এর প্রশ্ন আনসার করতে পারছেন, ব্যাখ্যা করতে পারছেন। আমি তো এক্সট্রা কোনো গ্রামার নেই, মাত্র 15-20 মিনিট পড়িয়েছি, সেই গ্রামার দিয়ে আপনাকে 46 এর প্রশ্ন আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি।
একটি না, আরো প্রশ্ন ব্যাখ্যা করা যায়। দেখেন, দি মানে আর্টিকেল, আর্টিকেলের পরে যে বসেছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে হচ্ছে ফ্রেজ। তার মানে সে হলো আমার এই মুহূর্তে নাউন ফ্রেজ। আমরা যদি নাউন, প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে সেটার নাম হচ্ছে প্রেপোজিশন। আপনারা যখন পড়েন প্রেপোজিশন কাকে বলে, পড়েন নাউন প্রনাউনের পূর্বে যেটা বসে। আমি কখনো ক্লাসে বলি না যে নাউন প্রনাউনের পূর্বে যা বসে তা প্রেপোজিশন। আমি শুরুর দিক থেকেই বলি নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে যা বসে সেটা হচ্ছে প্রেপোজিশন। 46 আসে আমি দুইটা প্রশ্ন ব্যাখ্যা করেছি, আরো ব্যাখ্যা করব এই সাদামাটা আলোচনা থেকে। চলেন আমি আরো একটা ব্যাখ্যা করি। তো আমাকে বলেন এই ছোট ছোট বেসিক না পড়ে পড়ালেখাটা কিভাবে করবেন। এবার আপনারা নিজেই আরেকটা আনসার করেন। 46 বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, যেই বেসিক আলোচনা করেছে এগুলো দিয়ে আনসার করা যায় কিনা। 46 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসা প্রশ্ন। সো গ্রামারের আগে জিস্ট পড়তে হয়, বেসিকটা পড়তে হয়, তারপরে গ্রামার শিখবেন, কিন্তু কোথা থেকে স্টার্ট করবেন সেটাই তো জানেন না। এই জন্য আমাদের সাথে অনলাইনে জয়েন করেন, আমরা ধারাবাহিকভাবে একটু একটু করে পড়াবো। আমার বইগুলো পড়েন, কথা বলেন, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আপনি যারা শুরু থেকে বলেছেন স্পেলিং, জেরান্ড, পার্টিসিপল, আমি গ্যাপে গ্যাপে বলেছি স্থির অবস্থা বা কাজ বুঝলে জেরান্ড, জেরান্ডের 6টা পয়েন্ট পড়েন। সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে, কম্পাউন্ড নাউন হিসাবে, কিছু ভার্বের পরে, শেষ এক জীবনের জন্য। প্রেজেন্ট পার্টিসিপল কি 99.99%, যেটা চলমান বুঝাবে। আই স হিম ডান্সিং, আমি তাকে নাচতে দেখলাম। আই স আ ফ্লাইং বার্ড, আমি একটু উড়ন্ত পাখি দেখলাম, যে পাখিটা উঠছে। সো পার্টিসিপল মানে 99.99% হচ্ছে অ্যাকশন, চলছে বুঝাচ্ছে। অথবা আমার নামের বানানটা ঠিকভাবে লিখলে আমাকে পেয়ে যাবেন। আপনারা যে ক্লাসটা দেখতে চান, ক্লজের ক্লাস, স্পেলিং এর ক্লাস, ভোকাবুলারি, আমাকে বলবেন। সো এই প্রশ্নটা আপনারা আনসার করেন, দেখেন পারেন কিনা, আমাদের নিয়ম আনসার করা যায় কিনা দেখেন। এই একটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আই স অ্যান ওল্ড লেডি ওয়াকিং পাস্ট হিম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স। এটা কেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মার্কার আছে, কমপ্লেক্স সেন্টেন্স। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। একটি ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। ভোকাব নিয়ে যিনি প্রশ্ন করেছেন ওনার জন্য আমরা যেটা বলবো, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে, আচ্ছা, আপনি হচ্ছে যে আমাকে নক দিলে আমি ভোকাবুলারি একটা ক্লাস আপনাকে দিয়ে দিব। তো আমরা হচ্ছে ভোকাবুলারিটা মনে রাখার কৌশল দিয়ে পড়িয়ে থাকি, অনেকগুলো ভিডিও ক্লাসেস আছে। আমার বই পড়তে পারেন, ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনি, সেখান থেকে দেখতে পারেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।